হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। চলে আসলাম দুর্দান্ত একটি ভয়ঙ্কর লোমহর্ষক সত্য ঘটনা নিয়ে। আজকের ঘটনাটা শোনার আগে সবাইকে প্রত্যেক দিনের মতো বলবো, একটা করে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই করে দিও। তাহলে চলো আজকে আমরা ঘটনায় এগোই। ঘটনাটা ঘটে হচ্ছে আমাদের আসামে যে বোন ঘটনাটা পাঠায় ও সাথে আমার বহু বছরের সম্পর্ক। মানে আজকে বলতে পারবো না যে নতুন, প্রায় 2-3 বছর হয়ে গেল। 2-3 বছর ওর সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক। এবার ঘটনাটা হচ্ছে, আসামে আমরা জানি যে তুমি চারপাশে জঙ্গল পাহাড় দিয়ে পুরো ঘেরা একটা জায়গা। তো ওরা যেখানটা থাকে সেটা হচ্ছে একদম একটা মানে ডিস্ট্রিক্টের একদম শেষ কর্নারে ওরা থাকে। তো বলছে যে দিদি, আমাদের যে বাড়িটা আসামে, আমরা চারপাশে পুরো জঙ্গল পাহাড়ের মধ্যে ঘেরা একটা জায়গায় বসবাস করি। পরিবেশটা খুব সুন্দর, কিন্তু ছোট থেকেই একটা ভয় আমরা থাকি। সেটা হচ্ছে ওই কোনো সময় মানে জঙ্গল থেকে যে কোনো জিনিস, মানে বন্য পশু, হ্যাঁ, অ্যাটাক করতে পারে, আসতে পারে। একটা মানে নিজস্ব একটা ভয় আমাদের মধ্যে কাজ করে। শুধু আমাদের না, আমরা সবাই যারা যারা ওখানে থাকি। তো বহুদিন যাবৎ ঘটনাটা আমাদের সাথে ঘটে যে আমরা এই মানে ভয়ে একটা আতঙ্কের মধ্যে থাকি। কিছুদিন ধরে আমাদের ওখানে গ্রামে শোনা যাচ্ছে যে রাতের বেলা নাকি কারোর বাড়ির চালের উপর দিয়ে, বেশিরভাগ ওখানে টিনের বাড়ি, বলছে চালের উপর থেকে নাকি কিছু হেঁটে চলে বেড়ায়। আমাদের জমির নাকি চারপাশে কিছু নাকি মানে রাতের বেলা হাঁটাচলা করে। কিন্তু অনেকের বাড়িতেই সিসিটিভি ক্যামেরা দেওয়া আছে, কিন্তু ক্যামেরায় কোনো রকম কিছু ধরা পড়ে না। যদি কোনো একটা বন্য প্রাণী চলে আসে কারোর বাড়িতে, তাহলে পারে আমাদের সিসিটিভি তো সেটাকে খুব ইজিলি ক্যাচ করবে না, কিন্তু কোনো কিছুই ধরা পড়ে না। কিন্তু শব্দটা হয়। আর একটা শ্যাডো টাইপের, একটা হিজি হিজি টাইপের কিছু, যেটা দেখা যায় ক্যামেরায়, কিন্তু কি সেটা বোঝা যায় না। একটা মানে কি বলবো, যে হাওয়া যেন যেরকম দেখবে খুব গরমের সময় হাওয়াটা ঝলসায়, ঠিক ওরকম একটা ঝলসানো মতো কিছু দেখতে পায়। কিন্তু দেখতে পারলে কি হবে, সেটা কোনোভাবে ওরা বুঝতে পারে না অ্যাকচুয়ালি কি। তো ঘটনাটা এরকমই, মানে মোটামুটি 2-3টে বাড়িতে এরকম হতে থাকে। এইবার ঘটনাটা ঘটে কিছুদিন পর। এই যে বোন ঘটনাটা পাঠায়, বলছে দিদি, একদিনকে হঠাৎ আমাদের বাড়ির পাশে রাতের বেলা, তখন প্রায় 2-2:30 বাজে, কুকুর চিৎকার করছে, প্রচণ্ড কুকুর। এবার মোটামুটি আমাদের পাশাপাশি 7-8টা ঘর রয়েছে, মানে একটা জায়গায়, তারপর আবার দূরে 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 আছে। এবার আমার পাশাপাশি 7-8টা ঘর, মোটামুটি সবারই কন্ট্যাক্ট একটা আছে ফোনে ফোনে, এমনিতে দেখা হলে কথা বলি। তো হঠাৎ করে মানে ওই কুকুরের চিৎকার, আমরা কদিন ধরে জিনিসটা লক্ষ্য করছি। হয় এটা তো কোনো সময় দেখেছি, সিসিটিভিতে দেখেছি যে না, কোনো ভাম বিড়াল বা কোনো উলফ এরকম ঢুকে গেছে, বা কোনো বন্য শূকর ঢুকে গেছে, তার জন্য অনেক সময় এরকম হয়। তো আমরা যখন এতদিন ধরে কিছু দেখতে পাচ্ছি না, একটা স্যাডো মতো, একটা ঝিরিঝিরি মতো কেমন লাগে, জলসা জলসা, কিন্তু কোনো ফিগার আমরা দেখতে পারি না। তো সেখানে দাঁড়িয়ে সেদিনকে সব ফোনে কন্ট্যাক্ট করে যে এত কুকুর চিল্লাচ্ছে, কি হয়েছে, সবাই সবার বাড়ির একটু সিসিটিভিটা ভালো করে ফুটেজটা লক্ষ্য করো। কারণ মোটামুটি সবার বাড়িতে সিসিটিভি কিন্তু ওই সময় আছে। তখন তারা কি করে, সবার সিসিটিভি দেখছে, কেউ জানলা দিয়ে, কেউ বাইরে বেরিয়ে দেখার চেষ্টা করছে যে অ্যাকচুয়ালিও কি জিনিসটা ধরতে হবে। প্রত্যেকদিন রাতের বেলা এরকম শব্দ হয়, কিছু ধরা পড়ে না, হ্যাঁ, কিন্তু কুকুর চিল্লায়, আজকে প্রচুর কুকুর চিল্লাচ্ছে, কি ব্যাপার। তো তারা কোনো জিনিস দেখতে পারে না, কিন্তু তারা একটা জিনিস লক্ষ্য করে যে কিছু তো একটা ছিল, যেটা হাওয়ার বেগে, হাওয়ার মতো গাছপালা যেরকম মানে একটা ঝড় দিলে মট মট করে
নরম ডাল ভাঙতে থাকে, ওরকম কিছু ডাল ভেঙে বাড়ির কোণ দিয়ে পাহাড়ের গা দিয়ে বাড়ির একদম পেছন দিয়ে বেরিয়ে যায় একটা হাওয়া, দমকা একটা হাওয়া। তো যাই হোক, মানে আতঙ্কর মধ্যে ওদের সবারই জীবন কাটে। বোন বলছে, দিদি আমরা ওই 6টা 7টা যে বাড়ি, পরের দিন আমরা সকালবেলা সবাই রান্না খাওয়া বন্ধ, আমাদের ওইটুকুনি খুব একতা আছে। আমরা সবাই মিলে ভাবলাম যে আমরা কোনো একটা ভালো কাউকে গিয়ে তান্ত্রিক বা ওঝার সাথে কথা বলবো অ্যাকচুয়ালিটা কি হচ্ছে। আর এটাও জানায় যে আসামে যেখানের আমি ঘটনাটা বলছি, পার্টিকুলার এখানে আমি অ্যাড্রেসটা দিচ্ছি না, বলছে ওইখানে তো প্রায় সময় এরকম হওয়ার জন্য তারা সবাই মিলে ভাবলো যে না, এবার একজন তান্ত্রিক বা জ্যোতিষী যার কাছে হোক, ওঝা যেতে হবে। তো বলে রাখি, আসামের যে বোন, সে আমাকে বলে যে দিদি আমাদের ওখানে যারা এই জ্যোতিষী বা ওঝা তান্ত্রিক যারা আছে, ওখানে কোনো কাজ করাতে গেলে প্রচুর টাকা চায়। ওখানে কিন্তু ওই 2000 5000 20,000-এ কিছু হয় না। ওখানে কাজ করাতে গেলে 70 80 1 লাখের ওপরে কথা হবে। তো যেহেতু একজনের পক্ষে তো কাজ করানো আমাদের সম্ভব না, আমরা ওই 5টা 6টা বাড়ি মিলে যাই। একজন ওঝা বোনদেরকে বলে যে তোমাদের ওখানে এমন কোনো জিনিস আসা যাওয়া করে, এটা গ্রামের কোনো বাচ্চা নিতে আসে, মানে খারাপ কোনো একটা আত্মা। এবার বাড়ি মোটামুটি 6-7টা যে ঘর রয়েছে, তার মধ্যে প্রায় 4-5টা বাচ্চা রয়েছে। এবার সবারই মনে একটা আতঙ্ক, ভয়, বাবা কি করব। তখন বলছে যে তোরা বাড়ি বন্ধন করা, বাড়ি যদি বাস্তু বন্ধন করাতে পারিস তাহলে পারে তোদের বাস্তুতে কেউ আসতে পারবে না করা। এবার মোটামুটি সবাই মিলে ওই 3 লাখের ওপরে টাকা দিয়ে ওই 7জন পরিবার ওদের পুরো বাস্তুটা মানে একদম বাঁধিয়ে নেয়, পুরো বাস্তুটা বন্ধন করায়। এবার করানোর পর কয়েকদিন যাবৎ পুরো বন্ধ ছিল, কিছু কোনো রকম শব্দও হতো না। হঠাৎ করে একদিন রাতের বেলা সব কিছু স্বাভাবিক হয়ে গেছে। এবার বিয়ের একটা অনুষ্ঠান পড়ে, বিয়ের অনুষ্ঠান মানে সবার না, এই যে বোন ঘটনা বলছে এই বোনদেরও পড়েনি, তাদের পাশে 2টো বাড়ির বিয়ের অনুষ্ঠান পড়ে। এবার যে পাশের 2টো বাড়ির বিয়ের অনুষ্ঠান পড়েছে, এবার তারা এখন তো সব কিছু স্বাভাবিক, তারা বিয়ে বাড়ি গেছে, তাদের ফিরতে একটু রাত হয়। এবার তারা একটু রাত করে বাড়ি ফেরে, তাদের নিজস্ব গাড়ি আছে, তারা গাড়ি নিয়ে তাদের বাড়িতে যখন উঠছে, ওই পাহাড়ের রাস্তা ঘুরে তাদের মানে যে বাসস্থান ওইদিকে এগোচ্ছে, তারা দেখে রাস্তার মাঝখানে একজন মহিলা, সম্ভবত দেখে মনে হচ্ছে খুব ভয়তে, মানে এপাশ ওপাশ করে দেখছে জঙ্গলের চারপাশে। মহিলাটি একটা লাল আর ওই সাদার মধ্যে কোনো ঘাগরা চলি মতো পড়ে আছে। তো দেখে 2টো গাড়ি পরপর আসছিল, দেখে ওরা দাঁড়িয়ে পড়ে। প্রথম গাড়ি দাঁড়াতে পেছনের গাড়ি স্বাভাবিক দাঁড়াবে, কেন রাস্তা তো অনেক চওড়া না, পাহাড়ি রাস্তা খুব সরুর মধ্যে হয়। তো তখন দাঁড়িয়ে পড়ে বলছে পেছনের ড্রাইভার সামনে এসে, যখন সামনের ড্রাইভারকে বলছে যে কি হলো, এরকম দাঁড়িয়ে বললি কেন, তখন বলছে হাত দিকে রাস্তায় দেখ, মানে সামনেটা দেখাচ্ছে। তখন দেখছে একজন মহিলা, মানে ওই মোটামুটি 32-34 বছর বয়স হবে, সে এপাশ ওপাশ মানে খুব একটা আতঙ্কের মধ্যে রাস্তার ঠিক মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। আর রাস্তার মাঝখানে যে দাঁড়িয়ে রয়েছে, ওখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা ছিল না, নেই, আর যখনের ঘটনার এখনও নেই। যা আলোতে দেখা যাচ্ছে সেটা কিন্তু গাড়ির হেডলাইটের আলোতে মহিলাটাকে। তাহলে মহিলাটা যখন অন্ধকারে রাস্তার মাঝখানে দাঁড়িয়েছিল, তখন সে ভয় পাচ্ছিল। এবার আলো দেখে, মানুষ দেখে তার তো ভয় পাওয়ার কথা না, কিন্তু সে তখনও ওখানে মানে আতঙ্কিতভাবে এদিক ওদিক দেখছে, সে প্রচণ্ড ভয় পেয়েছে দেখে বোঝা যাচ্ছে। তখন গাড়িতে থাকা যারা বিয়ে বাড়ি গেছিলো, 2জন মহিলা ছিল, একটা বাচ্চা ছিল, আর একটা গাড়িতে ছিল মা বাবা আর সন্তান আর ড্রাইভার। তো 2জন মহিলা যে ছিল প্রথম গাড়িতে, তারা তখন বলে যাই হয়ে যাক, মানে ওদের অসমীয়া ভাষায় বলছে যে ওখানে যাবে না, রাস্তার মাঝখানে যাবে না, যাই হয়ে যাক তোমরা গাড়ি স্টার্ট দিয়ে চলো।
তো ড্রাইভার বলছে যে ওটা একটা করাত আছে, তো ও তো ভয় পাচ্ছে, আমরা ওকে হেল্প করি। ওরা দেখো ড্রাইভাররা কিন্তু এইসব বিষয়ে অবগত হয়, কিন্তু ও যেহেতু নাকি একদম দেখছে ঘাগড়া চড়ি পরা একটা মানুষের মতো ঘাবড়ে গেছে, এদিক ওদিক দেখছে, এরকম কিছু দেখে ড্রাইভারের ভয় লাগেনি। তো ড্রাইভার যে কথা না শুনে হয় না, অনেক দিন ধরে ড্রাইভারি করতে করতে একটা মানে খুব ভালো একটা সম্পর্ক হয়ে যায়, যেন আমার গাড়ি যে ভাই চালায় সে ভাইকে মনে হয় আমার নিজেরই ভাই, মানে এরকম হয়ে গেছে। কোনো সময় কোনো প্রবলেম হলে দিদি আমি এনে দিচ্ছি, আপনি বসুন, নামতে হবে না, আবার জুতো পরবেন, আপনি বসে আছেন, থাক আমি যাচ্ছি, কি লাগবে বলুন, একটা হয়ে যায়। সেরকম ওই ড্রাইভার বলে আপনারা দিদি বসুন, আমি দেখছি। ওই মহিলাটার মনে হচ্ছে কোনো সমস্যায় পড়েছে। এবার ও নিজে যায় ওখানে, ও নিজে যায়। যখন যায় মহিলাটি এরকম মাথায় মানে ঘাগরাটা এরকম ফেলা, যে ঘাগরার মানে ইয়েটা থাকে না চন্নি, ওটা এরকম সামনে ফেলা রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। অতক্ষণ কিন্তু মাথা এদিক ওদিক করছিল ভয়ের মতো। তখন ও যখন যায় দাঁড়িয়ে আছে, তো ড্রাইভার তখন গিয়ে বলছে হিন্দিতে যে এত রাতে আপনি এখানে, আপনি কোথায় থাকেন, আপনার বাড়ি কোথায়, আপনার নাম কি? তো সেই মহিলা, যার মুখ এতটা ঢাকা, ঘোমটা দেওয়া মহিলা, কোনো রকম কোনো কথা বলে না, ওরকমভাবে চুপচাপ দাঁড়িয়ে আছে। তো ওই যে ড্রাইভার আবারও পুনরায় জিজ্ঞেস করে যে আপনি কোনো কথা বলছেন না, আপনি এরকম চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন, কি ব্যাপার, আপনার বাড়ি কোথায় জিজ্ঞেস করে। সে কোনো কথা বলে না। যখন দুবার কোনো কথা বলে না, তখন ওই গাড়িতে থাকা যে দুজন দিদি ছিল, তো ওই দিদির মধ্যে একজন দিদি গাড়ির দরজা খুলে বেরিয়ে যায়, গিয়ে তখন ড্রাইভার ভাইকে বলছে যে ভাই তুমি চলো, ও যে আছে আছে, যেখান থেকে এসছে এসছে, ও যখন কথার উত্তর দিচ্ছে না, চলো। যখন বলে ওই মহিলা যখন এগিয়ে আসছে, তখন একটা মানে ছপ 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 করে একটা শব্দ হয়, যেরকম ধরো কোনো শুকনো জঙ্গল বা বনের মধ্যে যদি কিছু ভারী ফেলা হয়, একটা ছপ ছপ করে কিছু পড়ার গড়িয়ে শব্দ হয়, তো সেই রকমই একটা শব্দ হয়। তখন সাথে সাথে ওই মহিলা পেছনে তাকায়, তাকাতে দেখছে ড্রাইভার দৌড়ে ওই দিদিটার পাশ দিয়ে এসে গাড়িতে বসে, মানে কিছু আর বলার সাহস পায়নি। তো তখন ওই দেখে ওই যে দিদি গাড়িতে ছিল, উনিও দৌড়ে এসে ওনার জায়গায় বসে পড়ে পেছনের সিটে। এবার ড্রাইভার তখন বলছে দিদি গেট লক করেন। গেট লক করে বলছে কি হয়েছে, তুমি এরকম দৌড়ে আসলে আর এরকম আতঙ্কিত মহিলা কোথায়? তখন বলছে যে দিদি ওই মহিলা, আপনি তো আমাকে বলে ঘুরে যখন আসছেন, ওই মহিলা মানে কি বলবো, অদ্ভুতভাবে পেছনের গাড়ি তো আর সামনে অনেকটা দূরে দেখতে পাচ্ছে না কি হচ্ছে, পেছনের গাড়ি কিছু জানে না, সামনে দাঁড়িয়ে রয়েছে, পেছনের গাড়ি দাঁড়িয়ে রয়েছে। মহিলা যখন গাড়িতে এসে বসে, তখন দেখছে যে মহিলা ওই রাস্তার উপর দাঁড়িয়ে ছিল, রাস্তা কভার করে, সে পাশে যে খাদ জঙ্গল, ওর মধ্যে মানে উড়ে যাওয়ার মতো, রাস্তার মাঝ বরাবর থেকে উড়ে যাওয়ার মতো করে সে লাফ দিয়ে বেরিয়ে চলে গেল। এইটা দেখে তখন ড্রাইভার বুঝতে পেরেছে যে এটা কোনো মহিলা না, অন্য কোনো ব্যাপার। এবার প্রসঙ্গ হচ্ছে সেই মহিলা দাঁড়িয়ে ছিলই বা কেন, কে ছিল আর কেনই বা সে লাফ দিয়ে ওরকমভাবে চলে গেল, সেটাও আমি বলি। যেটা তারা বাড়িতে এসে পর্যবেক্ষণ করে সেটা হচ্ছে এই যে দিদি, এই দিদির শরীরে মা বগলা মায়ের যে তাবিজ, সেই তাবিজ ছিল। আর ড্রাইভার ভাইয়ের কাছে যখন গিয়ে টাচ করে, ড্রাইভার ভাইয়ের তখন না যে কোনো যদি খুব মাদুলি বা কবচ ধারণ করো, যেটা খুব কার্যকরী, যার সঠিক জায়গায় করা থাকলে যে ঊর্জাটা বের হয়, সেটা না নেগেটিভ কোনো ভাইবস বা মানুষও যদি তোমার কেউ খারাপ চাইছে, তোমার পরিবারের কেউ খারাপ চাইছে, তোমার আশেপাশে খারাপ করার চক্রান্ত করছে, তাহলে ওর থেকে না একটা ভাইবস বার হয়, যেটা যে খারাপ করতে আসছে সে কিন্তু এটা বুঝতে পারে, ওই আত্মাটা তড়িঘড়ি বুঝতে পারে যে এর শরীরে এমন কিছু করা আছে, যার কারণে তাকে ওখান থেকে ভাগিয়ে দেয়, সে তো ওখান থেকে লাভ দেয়। তখন ও এসে বসে। এবার ওই মহিলাটা অ্যাকচুয়ালি ওকে, ওই মহিলাটা হচ্ছে আসামেরই কোনো একটা জায়গায়, তারা ওরকম বিয়ে বাড়ি মানে কন্যা যাত্রী ছিল, যেটা খাদ থেকে গাড়ি পড়ে গিয়ে মারা যায়। আর যে দাঁড়িয়ে থাকে না, সেটা হচ্ছে ওই কন্যার সাথে
তার এক মানে বান্ধবী ছিল। সবার তো আত্মা খারাপ হয় না, সেই বান্ধবীর আত্মাটা ওখানে আর কারণ নাই, গাড়িতে মোটামুটি 7-8 জন ছিল, কাউকেই দেখা যায় না, কিন্তু ওই মেয়েটাকে ওরকম ঘাগরা চলি পরা দেখা যায়। তবে এইটাই হচ্ছে সব থেকে আলাদা যেটা জানলাম, সেটা হচ্ছে সবাইকে দেখা দেয় না। যারা ধরো বিয়ে বাড়ি বরযাত্রী কন্যাযাত্রী আসছে যাচ্ছে, বিয়ে বাড়ির সাথে কোনো রিলেট, তাদেরকেই দেখা দেয়। এছাড়া কিন্তু আম পাবলিকও গাড়ি নিয়ে আসছে যাচ্ছে, কারোর সাথে এটা হয় না। এটা ছিল ঘটনা। এবার একটা যে ঘটনা আছে, এই ঘটনাটা আরো মারাত্মক, হসপিটালের। শোনো, এবার যে ঘটনাটা বলবো, এই ঘটনাটা বেসিক্যালি আসামেরই ঘটনা, একটি হসপিটালের। আসাম থেকে আমাকে অনেকেই তোমরা কমেন্ট করো, তোমরা বুঝতে পারবে আশা করি। তো এই ঘটনাটা হচ্ছে আসাম থেকে এক দাদা ভাই আমাকে ঘটনাটা শেয়ার করেন। উনি আমার কাছ থেকে অনেক ওনার পারিবারিক বিষয়ে কাজকর্ম করান, মায়ের আশীর্বাদও নেন। সেই দাদা ভাই বলেন, উনি আগেও বলেছিলেন যে ম্যাডাম আমি আপনাকে আমাদের এখানের একটি সত্য ঘটনা বলবো। তো যাই হোক, ঘটনাটা এবার বলি। দাদা ভাইয়ের নাম হচ্ছে দীপঙ্কর। টাইটেলটা আমি বলছি না, তাহলে পরে আবার অসুবিধা আছে। দাদা ভাই নামটা বললে কোনো অসুবিধা নেই, দীপঙ্কর নামে অনেকেই বাস করে। তো দীপঙ্কর দা বলছে যে ম্যাডাম আমাদের এখানে আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটারের মধ্যে একটি হসপিটাল আছে। হসপিটালটা মোটামুটি ওই সন্ধ্যার পর থেকে ওই হসপিটালের রাস্তা দিয়ে কেউ আসা যাওয়া করে না, কারণ ওখানে না আগে যারা মারা গেছে রাস্তার মধ্যে এরকম চলতে দেখা যায়। পেশেন্ট যারা মারা গেছে দেখে রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, কেউ দেখছে রাস্তার মধ্যে মাটি এক জায়গায় করছে, বা হয়তো গাড়ি যাচ্ছে হট করে সামনে চলে আসলো, এরকম অনেক গাড়ি অ্যাক্সিডেন্টও হয়েছে। আবার অনেক সময় হয় কি, মানে কোনো গাড়ি যাচ্ছে 2 চাকা বা 4 চাকা, তো হাত দেখাতে থাকে, কিন্তু সেগুলো মৃত মানুষ, ওগুলো মানুষ না। ঠিক আছে, তো এরকম ঘটনা প্রায়শই ঘটে, যার কারণে অনেক অ্যাক্সিডেন্টও এখানে হয়েছে বা হয়। তো এবার আমি যে ঘটনাটা বলবো, সে ঘটনাটা হচ্ছে দাদাভাই নিজে বলে আমার সাথে ঘটা। এবার আমরা তো এখানেই থাকি, আমাদের ওই রাস্তা ধরেই বাড়ি আসতে হয়। তো একদিন আমার খুব ভালো করে মনে আছে, আমি আর আমার ভাইরা বাইকে করে দুজনে একদম টুপি টুপি পরে, সোয়েটার পরে, হাতে গ্লাভস পরে আমরা আসছি। ঠান্ডাকাল, প্রচণ্ড কনকনিয়ে শীত পড়েছে। আমার ভাইরা আমাকে বলছে যে আজকে বাড়িতে গিয়ে কষা মাংস দিয়ে রুটি খাবো, আজকে ঝাল খেতে খুব ইচ্ছা হচ্ছে। মানে আমরা কথা বলতে বলতে আসছি গাড়িতে। আমার ভাইরা কিন্তু ওখানে থাকে না, আমার ভাইরা ঘুরতে আসে কয়েকদিনের জন্য। তো এই কথা বলতে বলতে আস্তে আস্তে আমার ভাইরা হঠাৎ বলছে, এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, দেখো ওখানে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। এত রাতে, তখন 11টা 15-20 বাজে, আর ওই রাস্তায় কেন, আমাদের ওই দিকে না মানে মহিলারা একা চলাফেরা করে না, এমনি তো চারপাশে বন জঙ্গল পাহাড়, তার মধ্যে এত নিলিবিলি ফাঁকা শূন্য রাস্তা, তো ওখানে কেউ থাকে না সেরকম রাস্তাঘাটে। তো আমাকে বলতে, আমি তখন বললাম যে ভাইরা, ওটা তুমি যে মানুষ মহিলা দেখছো না, ওটা কোনো মহিলা না, ওটা একটা প্রেতাত্মা। তখন কিছুটা সময় চুপচাপ হয়ে গিয়ে ভাইরা পরে হাসছে, হেসে তখন বলছে যে প্রেতাত্মা কি এরকম রাতে ঘোরে মানুষের রূপে? তখন বলছে যে ভাইরা তুমি তো জানো না, আমি তো এখানে থাকি, আমাদের এখানে অনেক কিছু এরকম আমরা জানি, যা শুনলে পারে তোমার খুব মানে রহস্য লাগবে আর হাস্যকর লাগবে, তুমি যদি বিশ্বাস না করো। তো এই কথা নিয়ে বলতে বলতে তারা বাড়ি পৌঁছায়, কিছু হয়নি রাস্তায়। বাড়ি পৌঁছায়, বাড়ি পৌঁছানোর পর তখন খাওয়া দাওয়া করে, কষা মাংস পরোটা করে, পরোটা বানানো ছিল বাড়িতে। তো খাওয়া দাওয়া করে সব ঘুমিয়ে ঠুমিয়ে পড়ে। এবার সকালবেলা পরিবারের সাথে বসে আলোচনা করছে যে রাতের বেলা এরকম একজনকে দেখেছি, তো বলছে যে এটা আত্মা। ওই ভাইরা ঘটনাটা বলছে সবাইকে, এসব কথা হচ্ছে। হঠাৎ করে যে ভাইরার যে ছিল, সে ভাইরা তখন বলছে আমার ছোটবেলা থেকে একটা মানে চিন্তা ছিল, আমি জীবনে কোনো সময় আত্মা ভূত এগুলো আদৌ হয় নাকি আমি দেখব, দেখার চেষ্টা করব। তো
এটা মানে ওনার একটা বলে না, মানুষের এক একটা জীবনে মোটিভ থাকে যে আমি জীবনে বড় হয়ে প্লেন চালাবো, ট্রেন চালাবো, সমুদ্র পাড়ি দেবো, বা অনেক কিছু মানুষের থাকে। আর ওই ভাইরার হচ্ছে আত্মা, পেট, ভূত বলে কোনো জিনিস হয় সেটা দেখবে। তখন এই যে আমাদের দাদা ঘটনাটা পাঠান, দাদা তখন বলে যে ঠিক আছে, তোমার যদি এতই ভূত প্রেত দেখার ইচ্ছা, আমি বলতে পারবো না তুমি ভূত প্রেত সচক্ষে দেখতে পাবে কিনা, তবে এইটুকুনি বলতে পারি যে তোমাকে আমি অনুভূতি, ভয়ের, এটা আমি ফিল করাতে পারবো। দেখো, যদি সাহস থাকে তাহলে তুমি আমার সাথে এক জায়গায় আজকে রাতেই চলো। এবার বাড়ির লোক তো বুঝে গেছে কোন জায়গায় যাওয়ার কথা বলছে বা কিছু। বাড়ির লোক তখন বলছে দীপঙ্কর দাদাভাইকে যে হেই, এসব বলিস না। দীপঙ্কর দাদাভাইয়ের মা বলছে কেন এইসব করছিস, নিজেরই তো লোক ভাইরা হয় তোর, কিছু হলে তো নিজেরই পরিবারে একটা খারাপ হবে। এইবার দীপঙ্কর যে দাদা ভাই, উনি অ্যাকচুয়ালিও মানে পড়ে গেছে সম্মানে, আত্মবিশ্বাস ওনার যে আজকে আমি ভাইরাকে ভূত দেখাবই। কারণ কি বলতো, যখন দেখবে তুমি ভূত বা ভগবান যেটাই বলো, তুমি বিশ্বাস করো, প্রপার একটা জিনিস তুমি খুব বিলিভ করো, তোমার সামনের মানুষটা হয়তো বিশ্বাস করে না, এর মানে নেই যে সবাইকে ভূত বা ভগবানে বিশ্বাস করতে হবে। সেটা যার যার আন্তরিকতা। হয়তো তোমার বিশ্বাস নেই, কিন্তু তুমি একটা মানুষ যে ধার্মিক, তার সামনে বসে যদি বলো ভগবান নেই, যে ভূত বিশ্বাস করে, যে ভূত আত্মার সাথে অনেক কিছু কানেক্ট তার ঘটে গেছে জীবনে, তুমি যদি বারবার তার সামনে বসে বলো যে আত্মা বলে কোনো কিছু হয় না, তাহলে তখন না সেই মানুষটার একটা অভিমান হবে। আচ্ছা ঠিক আছে, তোমার এত বড় বড় কথা, তো তোমাকে আমি দেখাবো, চলো ভূত দেখবে, তোমাকে আমি ভূত দেখাবো। দীপঙ্কর দাদাভাই বলছেন আমি আমার ভাইরাকে তখন চ্যালেঞ্জ করে বসি যে তোমার যদি সাহস থাকে আমারও সাহস আছে, আর আজকে রাতেই তোমাকে আমি এনি হাও, তোমাকে আমি ভয় দেখাবই। ভূত বা আত্মা, কোনো ঠান্ডা হাওয়া তুমি ফিল করতে পারবে, তোমাকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। তখন ভাইরাও চ্যালেঞ্জে পড়ে গেছে, তারও তো ইচ্ছা ছোটবেলায় যে এটাই তো সে চায়, আত্মা দেখবে। সে তখন বলছে ঠিক আছে চলো, তাই হবে। রাতের বেলা 7টা বাজে, 7টা 8টা বাজে, বলছে চলো পায়ে হেঁটে আমরা যাবো এক জায়গায়। বলছে কোথায়? বলছে তুমি তো ভূত দেখবে, তোমাকে আমি নিয়ে যাবো, তুমি চলো না। তো ওই আসামেই একটা, যেখানে দীপঙ্কর দাদাভাইয়ের বাড়ি, ওখান থেকে কিছুটা গেলে হেঁটে, পায়ে হাঁটা ওই আধ ঘন্টা কি 45 মিনিট মতো লাগে, হেঁটে গেলে একটা নার্সিংহোম আছে। যেই নার্সিংহোমটা মোটামুটি 7-8 বছর যখনকার পাঠানো ঘটনাটা, এটা আমাকে ঘটনাটা বলেছে 2019-20 দিকে মাঝামাঝির ঘটনা, তার 7-8 বছর আগে থেকে ওই হসপিটালটা, এই সরি নার্সিংহোমটা বন্ধ। নার্সিংহোমটা বন্ধ কারণ নার্সিংহোমে যদি একটা হসপিটাল বা নার্সিংহোমে মানুষ আসে, তারা সুস্থ হতে আসে। ওখানে ওই নার্সিংহোমে যে পেশেন্ট আসতো, হয়তো সে 30% অসুস্থ, সে 100% হয়ে মারা যেত দুদিনের মধ্যে। হয়তো 100 জনের মধ্যে 2জন হয়তো রিকভারি করে ভালো হয়ে গেছে, 2জন, ঠিক আছে। 98% পাবলিক ওখানে ছোট্ট পেটে ব্যথা নিয়ে এসছে, মারা গেছে। মানে অভিশপ্ত নার্সিংহোম ওটা বলা চলে। বলছে ওই নার্সিংহোমে এরকম ছিল, ওই নার্সিংহোমে নিয়ে যাচ্ছে, নার্সিংহোম কিন্তু বন্ধ। এবার এই কথাটা শুনে ভাইরা তখন হাসতে থাকে। ভাইরা বলছে 7 বছর 6 বছর ধরে যেখানে বন্ধ, ওই জায়গাটা এমনি একটা গা ছমছমে হয়ে যায়, ওখানে কিছু থাকার দরকারই নেই। ঠিক আছে তুমি চলো, আমি ভয় পাবো না। দীপঙ্কর দাদাভাই তখন তার ভাইরাকে নিয়ে যায়। তো তার ভাইরা তখন বলে যে তুমি ভিতরে কি করে যাবে? বলছে আমার কাছে চাবি আছে। চাবি আছে কারণ হচ্ছে যে নার্সিংহোমের মানে যারা করেছিল তারা তো চলে যায়, প্রপার্টিটা একজন প্রপার্টি যে ডিলিং করে তার কাছে চাবিটা রাখা ছিল। সে দীপঙ্কর দাদাভাইয়ের খুব ভালো ক্লোজ ফ্রেন্ড, একসাথে ছোটোবেলায় পড়াশোনা করেছে, সেই সব কাজ করে, তার কাছ থেকে চাবিটা নিয়েছে, দিয়ে দিয়েছে। তখন বলছে
পার্টিকুলার ওখানে অনেক রকম এরকম অভিজ্ঞতা আছে, এই নিয়ে অনেক ভিডিও নাকি ওখানে আছে আসামের সাইডে। বলছে অ্যাকচুয়ালিও ওইখানটা দিনের বেলা দুপুরবেলাও লোকে যায় না, ওই জায়গাটা এত ভয়ঙ্কর। আর ওখানে লিফটটা, বিশেষ করে ওই যে নার্সিংহোমের লিফট আছে 3তলা নার্সিংহোমটা, ওই লিফটটা মানে খাতারনাক, প্রচণ্ড। লিফটটা যখন ওই নার্সিংহোম চলাকালীন ওই লিফটের মধ্যে নানা রকম মানে অদ্ভুত অদ্ভুত জিনিস হতো। রাতের বেলা আপনা আপনি লিফট চলতো, কখনো কখনো নিজে দাঁড়িয়ে পড়তো, কখনো কখনো লিফট উঠছে না, মানে এরকম অদ্ভুত অদ্ভুত জিনিস রাতেই হতো। যদি টেকনিক্যালি কোনো প্রবলেম থাকে, কোনো ইস্যু হয়, সেটা দিনেও হবে, বেসিক্যালি রাত 12টার পর হতো। তো লিফটটা হচ্ছে অ্যাকচুয়ালি ওখানে হন্টেড। তো সেই নার্সিংহোমের নিয়ে যায়, তালা খোলা হয়, পুরনো একটা মানে পুরো ভ্যাপসা, মানে ওই ফিনাইলের, এত বছর ধরে বন্ধ, কিন্তু দরজা জানলা সব তো বন্ধ। একটা পচা, যেন একটা মানে কি বলবো, রক্ত পচা স্মেল, মানে সব মিলিয়ে একটা ভ্যাপসা। যখন দরজা খুলে ঢোকে একটা গন্ধ নাকে আসে দুজনেরই, মানে শরীরটা যেন একটা নিস্তেজ হয়ে গেল, একটা ভ্যাপসা পচা গন্ধই। তো যাই হোক, কিছুক্ষণ দাঁড়ানোর পর তারা টর্চ নিয়ে আসে, কারণ লাইট ব্যবস্থা অতদিনে সব নষ্ট হয়ে গেছে, কিছু ঠিক নেই। তারা সুইচও দেয় কিন্তু কোনো সুইচ কাজ করে না। তো তারা টর্চ দিয়ে এদিক ওদিক টর্চ ফেলতে ফেলতে লিফটের উদ্দেশ্যে তারা এগোয়। যখন তারা লিফটের উদ্দেশ্যে যাচ্ছে, তারা যখন এগিয়ে যাচ্ছে দুজনে একসাথে, দুজনের হাতেই টর্চ, পেছন দিক দিয়ে একটা দরজা, যেখানে অপারেশন হতে পারে, অপারেশন রুম ছিল, বা হয়তো ওখানে কোনো ডক্টর বসতো পেশেন্ট চেক আপ করার জন্য। তারা রাতের বেলা বুঝতে পারছে না ওখানে কিছু নেই, সেরকম নষ্ট হয়ে গেছে। ওরকম একটা রুম, ছোট, যেখানে বাইরে অনেক সিট রাখা আছে। ওই দরজাটা আস্তে করে খুলে গেল, ক্যাচ করে না, ওই ভিতর থেকে লক খুললে একটা আওয়াজ হয়, দেখবে ঠিক খট করে ওরকম আওয়াজটা হয়, ক্যাচ করে মনে হলো কেউ টানলো, খুলে গেল। যখন খুলে গেল দুজনেই কিন্তু সাথে সাথে পেছন ঘুরে টর্চের আলোটা ওই শব্দ অনুযায়ী দরজার দিকে ফেলে। দেখছে দরজাটা এতটা মতো খোলা, আস্তে আস্তে এরকম একটা পাল্লা নড়ছে, দরজাটা নড়ছে। এটা দেখে, দেখার পর তারা দুজন দুজনের দিকে একবার চোখে চোখে তাকায়। তাকিয়ে দুজনেরই মনে কিন্তু একটা ভয় ভয় চলছে, কিন্তু তবু ওই যে ভাইরা বলেছে আমি ভূত দেখবো, আমার কোনো ভয় লাগে না। আর দীপঙ্কর দাদা ভাইও সে ছাড়ার পাত্র নয়। ঠিক আছে চলো, তুমি চ্যালেঞ্জ যখন করেছো, আমার যা হয় হবে, ভূত তো তোমায় দেখাবো, ভয় তো আমি পাওয়াবো। এগোচ্ছে, তখন ভাইরা বলছে যে দীপঙ্কর, আমার মনে হয় সত্যি সত্যি এখানে কিছু আছে, অনেকদিন ধরে বন্ধ তো। আচ্ছা না এগোলে হতো না, লিফটের দিকে না গেলেই তো হতো, আমার মনে হচ্ছে কিছু আছে। এবার তখন দীপঙ্কর দাদা ভাই এতটাই আবেগে পড়ে গেছে, বলছে না না, ওই কথা বললে হয় নাকি, ওই কথা বললে হয় নাকি, আমি যখন তোমাকে নার্সিংহোমে নিয়ে এসেছি, আমার বন্ধুর কাছ থেকে আমি যখন চাবি নিয়েছি, তোমাকে আমি ওখানে নিয়ে যাব, আর তুমি ওই লিফটের কাছে দাঁড়িয়ে তোমার একটা ফটো তুলবো। হ্যাঁ, তুমি টর্চ, আমি টর্চ রাখবো, তুমি টর্চের আলোয় দাঁড়াবে, লিফটের সামনে আমি তোমার একটা ফটো তুলবো, যেটা আমি বাড়ির লোককে দেখাবো যে তুমি লিফটের কাছে গেছিলে, তোমার কতটা সাহস। তখন সে আবার ওই যে কথাটা শুনে চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, বললো ঠিক আছে দীপঙ্কদা তুমি চলো। এবার ভাইরাকে নিয়ে যায়, ভাইরা গেছে, যেতে লিফটের ওখানে যখনই গিয়ে দাঁড়িয়েছে, লিফট আজকে প্রায় 7 বছরের ওপর বন্ধ। সেই লিফটের সামনে দাঁড়াতে যখন ফটো তারা তুলবে, লিফট অটোমেটিক্যালি, কেউ সুইচ দেয়নি, লিফটের ভিতর কেউ প্রবেশ করেনি, লিফট খড়খড় 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 করে চেনটা টানে না, দেখবে চেন টেনে লিফটটা ওঠে, যে শব্দটা হয় ঠিক লিফটের শোঁ শোঁ করে চেন টেনে ওরকম লিফট নিচ থেকে উঠছে। কারণ ওরা এতক্ষণে ঘুরে ঘুরে চলে এসছে 2য় তলায়, ঘুরতে ঘুরতে লিফট ওরা প্রথমে ওই যে বললাম যেখান থেকে দরজা খোলার, ওখান থেকে সিঁড়ি ধরে 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 উঠেছে। আর দীপঙ্কর দাদা ভাইয়ের এতটা মাথায় নেই যে লিফট কোন দিকে, তাহলে তো খুঁজতোই না। দোতলায় যখন, তখন লিফট নিচ থেকে উঠছে উপরে, 3তলায় যাবে। তখন দীপঙ্কর দাদা ভাই বলছে, ভাইয়া
ভাইরাকে বলছে, সরি ভাইরা বলছে, ভাইরা এবার তুমি বুঝেছো তো, লিফট নিজে নিজে চলছে, তুমি এবার তাড়াতাড়ি বেরিয়ে চলো, আমি আর এখানে থাকতে পারবো না, এখানে কিছু গন্ডগোল এখনই শুরু হয়ে গেছে। এবার যে ভাইরা ছিল সে এবার মনে করছে কি, আমাকে ভয় পাওয়ানোর জন্য যার কাছে চাবি ছিল ওই নার্সিংহোমের, তাকে হয়তো বলে রেখেছে এগুলো করার জন্য। এবার সে ভাইরা বলছে যে না, আমি তো কোনো কিছু দেখিনি, আমি ভয়ও পাইনি, আমি যাব না, আমি দেখব, নালে আমি লিফটের মধ্যে প্রবেশ করব। তখন এই দাদাভাই যিনি ঘটনাটা শেয়ার করেন, উনি প্রচণ্ড ভয় পেয়ে তখন বলছে যে ভাইরা তুমি এরম খাপরামি করো না, ঠিক আছে, তুমি এরম করছো কেন? এই যে তুমি লিফটের শব্দ শুনছো, আজকে 7 বছর 8 বছর ধরে নার্সিংহোমটা বন্ধ, এই লিফটের সামনে ফটো তুলতে এলাম, এতক্ষণ তো আওয়াজ হলো না, তাহলে এখন হচ্ছে, তুমি চলো। কিন্তু সে কোনোভাবে তার ভাইরা যে ছিল মানে না, সে ভাবছে হয়তো এই দেবাশিস দা কাউকে হয়তো ঠিক করে রেখেছে। ঠিক আছে, প্রথমে আমি দীপঙ্কর দা বলেছিলাম, দীপঙ্কর দা না, নামটা হবে দেবাশিস দা, আমি কিন্তু সংশোধন করে দিলাম। তো যাই হোক, তো দেবাশিস দাকে তখন বলে যে না না, আমি এটা বিশ্বাস করছি না, আমি লিফটে উঠবো, যা হবে আমার সাথে হোক, ভয় পেয়ে পালাবো না। তখন কি করবে এবার? তখন দেবাশিস দা ভাবছে যে একে তো কোনোভাবে বোঝানো যাচ্ছে না, তখন বলছে ঠিক আছে, তাহলে একটা কাজ করো, তুমি একা তো উঠতে আমি দেবো না, তুমি তো আমার নিজের লোক, তোমার সাথে যা হবে আমিও উঠবো, চলো। বলছে ঠিক আছে। লিফট যখন 3 তলা যায়, ওরা সিঁড়ি ধরে 3 তলায় ওঠে, লিফট 3 তলাতে আটকে আছে, নাবে না। ওরা 3 তলা থেকে লিফটের মধ্যে ওঠে দুজনে। উঠে যখন লিফটে একদম গ্রাউন্ড ফ্লোরে আসবে, যখন প্রেস করছে, তখন লিফটটা নাবে না। তো তারা তখন ওখান থেকে মানে নাবে, লিফট থেকে নেবে, যখন সিঁড়ি দিয়ে নামতে আসবে, তখন তারা দেখছে লিফটের মধ্যে 5-6 জন সাদা সাদা পোশাক পরা, মানে যারা নার্স থাকে না, ওই রকম নার্স মহিলা পরপর লিফটে উঠছে, নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে। দীপঙ্কর দাদা, মানে দেবাশিস দাদা আর এখানে যে তার ভাইরা ছিল, দুজনেই মানে হতবাক হয়ে গেছে, হাঁ করে শুধু ঘেঁটিটা ঘুরিয়ে দেখছে যে এইটা তো কেউ করাতে পারে না। যে ভাইরা এতক্ষণ ভাবছিল যে হয়তো যার কাছে চাবি এনেছে আমাকে ভয় খাওয়ানোর জন্য দেবাশিস করছে ও দাদা, কিন্তু এইবার এতগুলো, সব থেকে বড় কথা, যেখানে ওরা দাঁড়িয়ে রয়েছে ওইখানে তো একটা মানুষ নেই, একদম জনজীবন শূন্য। ওইখানে মানে এতগুলো মহিলা, তাও নার্সের পোশাক পরা, তারা এলো কোথা দিয়ে? অবাক কাণ্ড। এই দেখে তারা উপর থেকে যখন সিঁড়ি দিয়ে একদম নিচে নেবে যখন গেট থেকে বেরোবে, তখন দেখছে ওই গেটের পাশে যে বসার, দেখবে নার্সিংহোমে ঢুকলেই দেখবে নার্সিংহোমের পাশে না, ওই যে ঢোকার জায়গাটা, ওখানে না অনেক বসার সিট মতো থাকে, একসঙ্গে 3-4 জন করে বসা যায়। দেখছে ওইখানে ওরা দুদিকে ওরকম বসে রয়েছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না, সবাই একভাবে এক দৃষ্টি এরকম করে বসে রয়েছে, মনে হচ্ছে জীবন্ত লাশ বসে রয়েছে। এই দেখে তারা কোনো রকমে, আর তালা মারিনি, দুজনে বাইক নিয়ে ওখান থেকে পুরো সেদিন, মানে দেবাশিস দা তো এগুলো মানতই, যে ভাইরা ছিল সেদিনকে বলে যে না, আত্মা বলে কোনো জিনিস বাস্তবেই হয়, এতটা ভয় পায়। এখন আর সেই ইয়েটা নেই, এটা আমি 2019-এর কথা বললাম, সেই নার্সিংহোম আর নেই, যেটা ছিল এতটা রটে গেছিল ওখানটা, মানে খারাপ, অনেক মানুষের সাথে অনেক কিছু হতো। দিনের বেলা ওরকম অনেক সময়, ভর দুপুরবেলা হয়তো কেউ গাড়ি নিয়ে আসছে, কেউ নেই, রাস্তা ফাঁকা, কেন ওইদিকে তো কেউ যায় না, মানে মৃতদেহ যে ইয়ের মধ্যে শোয়ানো রাখা রয়েছে, কিন্তু হসপিটালের নার্সিংহোমের গেটে তালা দেওয়া, এরকম অনেক অদ্ভুত অনেক কিছু ওখানে এরকম মানুষ দেখেছে, যার কারণে এখন সেটা নেই, পুরোটা এখন পুরো ভেঙে টেঙে ওখানে এখন জঙ্গল হয়ে গেছে, কোনো কিছু প্রপার্টি আর নতুন করে তৈরি হয়নি। এইটাই ছিল আমাদের আসাম থেকে পাঠানো
এক বোনের আর এক দাদা ভাইয়ের সত্য ঘটনা, দুটোই আসামের ঘটনা। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, কারণ আসাম বাংলাদেশের প্রচুর দর্শক বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করেন। ইভেন আমার সাথে পার্সোনালি তারা প্রচুর 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 মায়ের কাজ করিয়েছেন আমার সাথে। আসাম গেলে পারে এত মানুষের সাথে যে দেখা করতে হবে, আর জলপাইগুড়ি শিলিগুড়ি এই সব জায়গাগুলো আমার প্রচণ্ড অলিতে গলিতে বলতে পারো আমার পরিবার রয়েছে ওখানে। আমাদের প্রথম কমেন্ট করেছে হচ্ছে পিন্টু ঘোষ, তারপর কমেন্ট করেছে হচ্ছে প্রদীপ দাস, কেকা রয়, সন্তুর দুনিয়া, বনানী কর্মকার দিদিভাই, পাপ্পু দে, কৃষ্ণা ধারা, ঝুমা চ্যাটার্জি। তারপর কমেন্ট করেছো বনানী কর্মকার দিদিভাই। তারপরে আমাদের কমেন্ট করেছো সানা আপু, অনেকদিন পর আপু। হ্যাঁ, অনেক কারণে আমি বুঝতে পেরেছি, সবাই তো আমরা ব্যস্ত, এটা হয়, তবে কমেন্ট করলে খুব ভালো লাগে। আচ্ছা, কেকা রয়, শিলা বসু, সুমনা ভট্টাচার্যা, তারপরে শ্রাবণী হাজরা, রূপা দে কমেন্ট করেছো, শ্রাবণ অনেকদিন পর ভাই। তারপর কেকা রয়, হোয়াইট কিং বোন, তারপরে কমেন্ট করেছো সুতপা সামন্ত, শিলা বসু, সৈনী রয়, পার্থ সাহা, জলি হাজরা, সরস্বতী মজুমদার, পিঙ্কি দাস, এস দেব রয়, হোয়াইট কিং বোন, বনশ্রী দে দিদিভাই, রুচিরা হালদার, শম্পা মিত্র, রূপা দে, মমি ভট্টাচার্যা, সুদীপ্ত ব্যানার্জি, সুমিতা চন্দ্র, হোয়াইট কিং বোন আবারও কমেন্ট করেছো, সুজাতা দাস, চৈতালি রয়, সোনু কমেন্ট করেছো, পুষ্প দত্ত, রাজীব জাসওয়াল, চৈতালি চক্রবর্তী, সুদীপ্ত ব্যানার্জি, আয়ান হালদার, অসীম দাস, সুদীপ রয়, কিষাণু মান্না। তারপর কমেন্ট করেছো গোপাল দাস ভাই, আব্দুল হক ভাই বাংলাদেশ থেকে, সুনিতা চন্দ্র, আসমা পারভিন। আচ্ছা, আর একদম লাস্টে কমেন্ট করেছো সুমিত চক্রবর্তী, বারাসাতে থাকো বলেছো দিদি, যোগাযোগ করবো অবশ্যই। যাই হোক, সবাই খুব ভালো থেকো, এখনের মতো আসি। কমেন্টগুলো আমি তোমাদের সাথে সাথে পড়ি, চেক করতে থাকি কে কি কমেন্ট করছো না করছো। কমেন্টগুলো পড়তে গেলে ঘটনার এটা অনেক লম্বা হয়ে যাবে, এডিটিং করতে সময় লাগবে, ঘটনা পোস্ট হতেও সময় লাগবে, যার কারণে নামগুলো বলে দিলাম। আজকের মতো এখনের মতো আসবো, আর খুব তাড়াতাড়ি আমাদের শোনা কথা আর ভূত সত্য চ্যানেলে ঘটনা আসবে। তোমরা প্রিন্সের কথা অনেকেই জিজ্ঞেস করেছো। যাই হোক, সবাই খুব ভালো থেকো, বড় মায়ের আশীর্বাদ সবার মাথার উপরে থাক। এখনের মতো শুভরাত্রি।